ঠান্ডা যুদ্ধ তো শেষ হয়ে গেছে ৩০ বছরেরও বেশি আগে, কিন্তু যে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ন্যাটো জোটটা তৈরি হয়েছিল, সেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরেও ন্যাটো কেন আজও টিকে আছে? চলুন এই বিশ্লেষণের মাধ্যমে এই জটিল ধাঁধার উত্তর খোঁজা যাক। প্রশ্নটা শুনতে খুব সোজা, তাই না? যে শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য ন্যাটো তৈরি হয়েছিল, সেই শত্রু তো আর নেই। তাহলে এই বিশাল সামরিক জোটের এখন ঠিক কী প্রয়োজন? উদ্দেশ্যটাই বা কী? আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক একদম আনুষ্ঠানিক কারণটা দিয়ে, মানে কাগজে কলমে ন্যাটোর অস্তিত্বের ভিত্তিটা ঠিক কী। ন্যাটোর নাম শুনলেই যে জিনিসটা সবার আগে মাথায় আসে সেটা হলো এর আর্টিকেল 5। এটা হলো সম্মিলিত প্রতিরক্ষার একটা ধারণা। সহজ কথায় বলতে গেলে এক বন্ধুর উপর হামলা হলে বাকি সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে। ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এটাই ছিল জোটের মূল রক্ষা কবচ। কিন্তু আসল মজাটা তো এখানেই। যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন প্রায় সব রাজনৈতিক বিশেষজ্ঞই ধরে নিয়েছিলেন যে ন্যাটোর আর কোনো প্রয়োজন নেই। তাদের ধারণা ছিল জোটটার বিলুপ্ত হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু দেখুন, বাস্তবে তেমনটা কিন্তু ঘটেনি। কেন? এর উত্তরটা লুকিয়ে আছে ন্যাটোর এক দ্বৈত পরিচয়ের মধ্যে। আসলে ন্যাটো কোনোদিনই কেবল একটা সামরিক চুক্তি ছিল না। ভাবা যেতে পারে ন্যাটোর দুটো স্তম্ভ আছে, একটা সামরিক আর একটা রাজনৈতিক। সামরিক স্তম্ভটার কাজ ছিল সোভিয়েত ইউনিয়নের মতো বাইরের শত্রুকে ঠেকানো, কিন্তু রাজনৈতিক স্তম্ভটা ছিল গণতন্ত্র, স্বাধীনতা আর আইনের শাসনের মতো কিছু অভিন্ন মূল্যবোধের উপর ভিত্তি করে তৈরি একটা কমিউনিটি। আর ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার পর এই রাজনৈতিক স্তম্ভটাই জোটটাকে টিকিয়ে রাখার মূল কারণ হয়ে দাঁড়ায়। আর এই ধারণাটা কিন্তু নতুন কিছু না। একেবারে শুরু থেকেই এর রাজনৈতিক পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। যেমন পল নিটজের এই কথাটা দেখুন। তিনি বলছেন, ন্যাটো কেবল একটা সামরিক সংস্থা ছিল না, তার চেয়েও বেশি ছিল ইউরোপের গণতন্ত্র রক্ষায় আমেরিকার একটা রাজনৈতিক অঙ্গীকার। সময়ের সাথে সাথে এই দুটো স্তম্ভের দূরত্ব কিন্তু একদম ওলটপালট হয়ে যায়। ঠান্ডা যুদ্ধের সময় সামরিক প্রয়োজনটাই ছিল আসল। সে কারণে পর্তুগাল বা তুরস্কের মতো দেশ, যেখানে গণতন্ত্র পুরোপুরি শক্তিশালী ছিল না, তারাও সদস্য হতে পেরেছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাজনৈতিক স্তম্ভটাই, মানে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, জোটের মূল ভিত্তি হয়ে ওঠে। তো টিকে থাকার জন্য ন্যাটোকে তার উদ্দেশ্য নতুন করে সাজাতে হলো। তারা তাদের এই রাজনৈতিক পরিচয়ের উপর ভর করে একটা নতুন মিশন খুঁজে নিল। আর এই নতুন মিশনের চাবিকাঠি হয়ে দাঁড়াল আর্টিকেল 10, যা উন্মুক্ত দ্বার নীতি বা ওপেন ডোর পলিসি নামে পরিচিত। এর মাধ্যমে ন্যাটো পূর্ব ইউরোপের প্রাক্তন কমিউনিস্ট দেশগুলোকে গণতন্ত্রের পথে এগোতে সাহায্য করে এবং তাদের জোটে যোগ দেওয়ার দরজা খুলে দেয়। এর ফলে ন্যাটো ধীরে ধীরে একটা সামরিক জোট থেকে গণতান্ত্রিক দেশগুলোর একটা বড় কমিউনিটিতে পরিণত হতে শুরু করে। আর দেখুন, সময়ের সাথে সাথে ন্যাটোর ভূমিকাটা কিভাবে বদলে গেছে। ১৯৯১ সালে তারা নিজেদের সীমানার বাইরেও মিশন পরিচালনার সিদ্ধান্ত নেয়। এরপর শান্তিরক্ষা আর সংকট ব্যবস্থাপনার মতো কাজও নিজেদের দায়িত্বের মধ্যে নিয়ে আসে। আর ২০০০ সাল নাগাদ সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তার মতো একেবারে নতুন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেদের তৈরি করে নেয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ন্যাটোর টিকে থাকার আসল রহস্যটাই হলো এর এই রূপান্তর। এটা একটা সাধারণ সামরিক জোট থেকে এমন একটা রাজনৈতিক নিরাপত্তা কমিউনিটিতে পরিণত হয়েছে, যার ভিত্তি হল অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ। কিন্তু গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত, তাহলে তো খুবই ভালো হতো। ন্যাটোর এই রাজনৈতিক ভিত্তি আজ একটা নতুন আর সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। আর এই হুমকিটা বাইরে থেকে নয়, আসছে ভেতর থেকেই। যে গণতান্ত্রিক পরিচয়টা ন্যাটোকে এতদিন বাঁচিয়ে রেখেছে, সেই পরিচয়টাই আজ সবচেয়ে বড় প্রশ্নের মুখে। আর এর কারণটা হল জোটের নিজেরই কিছু সদস্য রাষ্ট্র। যেমন ধরুন তুরস্কের কথা। প্রেসিডেন্ট এরদোয়ানের অধীনে দেশটা ক্রমশ কর্তৃত্ববাদের দিকে ঝুঁকেছে। বিরোধী দল বা স্বাধীন গণমাধ্যমের উপর চাপ তো আছেই, কিন্তু তার থেকেও বড় চিন্তার বিষয় হল ন্যাটোর বারণ না শুনেও রাশিয়া থেকে S-400 মিসাইল সিস্টেম কেনা। এটা কিন্তু জোটের সম্মিলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সরাসরি একটা ঝুঁকির মুখে ফেলে দেয়। আর এই প্রবণতাটা কিন্তু শুধু তুরস্কেই আটকে নেই। হাঙ্গেরিতেও প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বিচার বিভাগ আর সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করেছেন। শুধু তাই না, ইউক্রেনকে সাহায্য করা বা সুইডেনের সদস্যপদ অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ বিষয় বাধা দিয়ে তিনি জোটের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটাকেই ব্যাহত করেছেন। একইভাবে পোল্যান্ডের আগের সরকারও বিচার বিভাগে এমন কিছু সংস্কার এনেছিল যা জোটের গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছিল। ভেতরের এই গণতান্ত্রিক সংকটের সাথে যোগ হয়েছে আরও একটা বড় চ্যালেঞ্জ, আর সেটা হলো নেতৃত্বের সংকট। ডোনাল্ড ট্রাম্পের এই বিখ্যাত স্ববিরোধী কথাটা এই সংকটের একটা দারুণ প্রতীক। ঐতিহ্যগতভাবে ন্যাটো মানেই ছিল আমেরিকা। আমেরিকা ছিল এর নেতা আর গণতান্ত্রিক মূল্যবোধের রক্ষক।
কিন্তু ট্রাম্প প্রশাসনের সময় এই ভূমিকায় একটা বড়সড় পরিবর্তন আসে। জোটের খরচের উপর অতিরিক্ত জোর দেওয়া, মিত্রদের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসা আর জোটের ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে দুর্বল করে দেওয়া, এই সব কিছুই ন্যাটোর ভিত্তিকে বেশ নাড়িয়ে দিয়েছে। এই দুটো সংকট একসাথে মিলে মানে গণতন্ত্রের সংকট আর নেতৃত্বের সংকট ন্যাটোকে একটা গভীর পরিচয়ের সংকটের দিকে ঠেলে দিয়েছে। এটা কিন্তু কোনো সাধারণ রাজনৈতিক মতপার্থক্য নয়, এটা হলো ন্যাটোর একেবারে অস্তিত্বের মূলে আঘাত। যে রাজনৈতিক স্তম্ভটা ন্যাটোকে এতদিন টিকিয়ে রেখেছে, সেই স্তম্ভটাই আজ ভেতর থেকে ক্ষয়ে যেতে শুরু করেছে। ব্যাপারটা অনেকটা এরকম, জোটের ভেতরেই এখন দুটো ভিন্ন বিচারধারার লড়াই চলছে। একদিকে আছে ন্যাটোর সেই পুরনো নীতি, উদার গণতন্ত্র, যা অভিন্ন মূল্যবোধ আর সম্মিলিত নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আর অন্যদিকে আছে কিছু সদস্য দেশের মধ্যে গজিয়ে ওঠা অনুদার জাতীয়তাবাদ, যা জোটের ঐক্যের চেয়ে নিজের দেশের স্বার্থকেই বড় করে দেখে আর ন্যাটোকে শুধুমাত্র একটা লেনদেনের চুক্তি হিসেবে মনে করে। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। যে রাজনৈতিক স্তম্ভটা ন্যাটোকে ঠান্ডা যুদ্ধের পর নতুন জীবন দিয়েছিল, সেই স্তম্ভটাই যদি ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে, তাহলে শুধু সামরিক শক্তির ওপর ভর করে এই জোট কি ভবিষ্যতে টিকে থাকতে পারবে? এর উত্তর হয়তো সময়ই বলে দেবে।